আজকে আমরা নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের ২৭ নম্বর পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করব। দেখো, এখানে একটি ছক আছে, এই ছকটি পূরণ করতে হবে। তবে এই ছকটি পূরণ করার আগে তোমাদের এখান থেকে পড়তে হবে। তো দেখো, এখানে বলা হয়েছে বিনিয়োগের ফলাফল মূল্যায়ন এবং বিনিয়োগ পুনর্বিন্যাস সিদ্ধান্ত গ্রহণ। এটা মূলত বিনিয়োগ ব্যবস্থাপনা সম্পর্কিত ধাপ। এই ধাপে আমাদের পরিবারের বিনিয়োগকৃত অর্থের প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ আমরা যে প্রত্যাশা করে বিনিয়োগ করেছি তা থেকে প্রত্যাশা অনুযায়ী ফল পাচ্ছি কিনা তা বিশ্লেষণ করতে হবে। যদি ফলাফল প্রত্যাশা অনুযায়ী পাওয়া যায় তাহলে আমাদের বিনিয়োগ পরিকল্পনাকে সফল হিসেবে বিবেচনা করা যাবে। কিন্তু যদি প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়া যায় তাহলে আমাদের বিনিয়োগ পরিকল্পনা পুনর্বিশ্লেষণ করে নতুন খাত নির্বাচন করতে হবে, যাতে পরিবারের বিনিয়োগ প্রত্যাশা পূরণ করা যায়। এই কাজটি সহজে করার জন্য আমরা নিচের চেকলিস্টটি ব্যবহার করতে পারি। তো এখন আমাদের এই চেকলিস্টটি পূরণ করতে হবে। বিনিয়োগ ফলাফল মূল্যায়ন এবং বিনিয়োগ পুনর্বিন্যাস সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত চেকলিস্ট। তো এটি আমাদের পূরণ করতে হবে। চলো দেখে নিই আমরা এটি কিভাবে পূরণ করব। এখানে ক্রম, ঠিক আছে, এখানে হবে প্রশ্ন, এখানে উত্তর, এখানে মন্তব্য যদি থাকে। ১ নম্বর, বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা পূর্ব পরিকল্পিত প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে কি? এখানে উত্তর না। মন্তব্য, কেননা প্রাইস বন্ডের গ্রাহক সংখ্যা অনেক বেশি থাকায় লটারির মাধ্যমে পুরস্কার অল্প সংখ্যক গ্রাহক পায়, যা আমি পাইনি। ২ নম্বর, বিনিয়োগ আয়ের প্রত্যাশার সঙ্গে প্রকৃত প্রাপ্তির পার্থক্য কতটুকু? ৫০,০০০ টাকা। বিনিয়োগ থেকে পূর্ব পরিকল্পিত প্রত্যাশিত বাৎসরিক মুনাফা ছিল ৬০,০০০ টাকা, যা আড়াই বছরে ২.৫ বছরে অর্থাৎ আড়াই বছরে ১,৫০,০০০ টাকা হওয়ার কথা, কিন্তু প্রাপ্ত মুনাফা হয়েছে ১,০০,০০০ টাকা। ৩. বর্তমান বিনিয়োগের সময়কাল কোন পর্যায়ে রয়েছে? শেষ পর্যায়ে। ৪ বছর পূর্বে ব্যাংকে ৫ বছর মেয়াদি আমানত হিসাবে খোলা হয়। ৯ বছর পূর্বে ১০ বছর মেয়াদি সঞ্চয়পত্র ক্রয় করা হয়। ৪ নাম্বার, অন্য কোনো খাতে বিনিয়োগের মাধ্যমে বর্তমান আয়ের চেয়ে বেশি আয় করার সুযোগ রয়েছে কি? হ্যাঁ, উত্তর হলো হ্যাঁ। বেশি বা অধিক আয় করার জন্য যে খাত চিন্তা করা হচ্ছে তার ঝুঁকিমাত্রা বর্তমান বিনিয়োগের ঝুঁকিমাত্রা অপেক্ষা কতটুকু বেশি? অধিক। পরিবার অতিরিক্ত আয়ের জন্য বাড়তি ঝুঁকি গ্রহণ করতে প্রস্তুত কিনা? হ্যাঁ। নতুন খাতে বিনিয়োগ সময়কাল বর্তমান বিনিয়োগের সময়কাল অপেক্ষা কতটুকু বেশি বা কম? ৫ বছর। বর্তমান খাত থেকে বিনিয়োগ তুলে নিতে কি পরিমাণ আর্থিক ক্ষতি হবে? এখানে ৮০,০০০ টাকা। ৯. বর্তমান খাত থেকে বিনিয়োগ তুলে নেওয়ার ক্ষতি পুষিয়ে নতুন খাতে বিনিয়োগ লাভজনক হবে কিনা? হ্যাঁ, লাভজনক হবে। দেখো,
এরপর নিচে আরেকটি কাজ আছে, এই কাজটিও তোমাদের করতে হবে। একই পৃষ্ঠায় এখানে আরেকটি কাজ আছে, এখানে বলছে একক কাজ, পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা তৈরির ধাপ 1 থেকে 4 অনুসরণ করে তোমার পরিবারের জন্য একটি বিনিয়োগ পরিকল্পনা প্রস্তুত করো। পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে পারিবারিক বিনিয়োগ ব্যবস্থাপনার কাজটি যথাযথভাবে সম্পূর্ণ করো। এই কাজটি আমরা কিভাবে সমাধান করতে পারি চলো তা দেখে নিই। একক কাজ, ধাপ 1, পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণের চেকলিস্ট। ক্রম 1, প্রশ্ন, নিয়মিত উৎস থেকে পরিবারের বার্ষিক আয় কত? 4,56,000 টাকা। এখানে মন্তব্য দেওয়ার প্রয়োজন নেই। অনিয়মিত উৎস থেকে পরিবারের বার্ষিক অর্থ প্রাপ্তি কত? 50,000 টাকা। পারিবারিক স্থাবর সম্পদের পরিমাণ কত? যদি থাকে তাহলে তোমার লিখতে হবে। এখানে লেখা হয়েছে 3% জমি। পারিবারিক স্থাবর সম্পদের পরিমাণ, ব্যাংকে জমা টাকা, অন্যের কাছে পাওনা ইত্যাদি কত? যদি থাকে। এখানে 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে, তোমরা বেশি বা কম দিতে পারো। বার্ষিক পারিবারিক ব্যয় কত আবশ্যক, যা করতেই হবে। এখানে দেওয়া হয়েছে 3,80,000 টাকা। বার্ষিক পারিবারিক ব্যয় কত আকস্মিক মাঝে মাঝে করার প্রয়োজন হয়? এখানে ছিল 15,000 টাকা। বার্ষিক সঞ্চয়ের পরিমাণ কত? 1 লক্ষ টাকা। বিনিয়োগযোগ্য অর্থের উপর পরিবারের নির্ভরশীলতা কেমন? নেই। বিনিয়োগের আয় থেকে পরিবারের ব্যয় নির্বাহ করা হবে কি না? না। পরিবারের আর্থিক দায়ের পরিমাণ কত? নেই। ধাপ 1, আমাদের পরিবারের বিনিয়োগের লক্ষ্য উদ্দেশ্য হলো পারিবারিক সম্পদের বৃদ্ধি ঘটানো। ধাপ 3, আমাদের পরিবারের আর্থিক অবস্থা মোটামুটি ভালো এবং বিনিয়োগের মূল উদ্দেশ্য হলো সম্পদ বৃদ্ধি, তাই আমাদের পরিবারের গ্রহণযোগ্য ঝুঁকিমাত্রা বেশি হবে। যেহেতু আমাদের পরিবারের আর্থিক চাহিদা কম, তাই আমাদের দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে হবে। ধাপ 4, উপরের ধাপগুলো ফলাফলের ভিত্তিতে এবং পাঠ্য বইয়ে বর্ণিত বিভিন্ন ধরনের সুযোগের তথ্য ছক বিশ্লেষণ করে এই ধাপে আমাদের বিনিয়োগের উপযুক্ত খাত নির্বাচন করতে হবে। আমাদের পরিবারের জন্য উপযুক্ত বিনিয়োগ খাত হলো স্থাবর সম্পদে বিনিয়োগ, অর্থাৎ স্বর্ণ, জমি বা ফ্ল্যাট ক্রয় করা। এতটুকু ছিল তোমাদের 27 নম্বর পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো।